এক সময় আমি বলতাম, যদি ইন্ডিয়া ভ্রমণ করেন তাহলে পৃথিবীর অর্ধেক ভ্রমণ করা হয়ে যায়। কারণ হচ্ছে ইন্ডিয়াতে রয়েছে নানা ধরনের লোক, কৃষ্টি, কালচার, বহুজাতিক একটি দেশ। কিন্তু এখন আমি বলবো যে থাইল্যান্ড যদি ভ্রমণ করেন তাহলে আমি মনে করি যে বেশ অনেকগুলো পশ্চিমা দেশ বা ইউরোপিয়ান কান্ট্রি ভ্রমণের একটা অভিজ্ঞতা আপনার থলিতে জমে যেতে পারে। কারণ থাইল্যান্ডে একটা চরম বৈচিত্র্য ভরা একটি দেশ। এই দেশে নানান রকমের ব্যবস্থা রয়েছে। একদিকে যেমন রয়েছে বিশুদ্ধ বিনোদন, নিষিদ্ধ বিনোদন, নারীদের জন্য অবাধ স্বর্গরাজ্য থাইল্যান্ড, আবার ভ্রমণের জন্য থাইল্যান্ড, নতুন কিছু দেখার জন্য থাইল্যান্ড, চিকিৎসার জন্য থাইল্যান্ড। বিভিন্ন জন বিভিন্ন কারণে যাচ্ছে। কেউ যাচ্ছেন চিকিৎসা করাতে, কেউ যাচ্ছেন বিনোদন করতে, কেউ যাচ্ছেন ছুটি কাটাতে। নানাভাবে প্রতিদিন ঢাকা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে বিমান ছেড়ে যাচ্ছে। এ নিয়ে আমি কথা বলবো না। বিমানের টিকিট যদি মাসখানেক আগে কাটেন তাহলে আপনি একটু কমে পাবেন। যেরকম 30 থেকে 40 হাজার, 35 বা 36 হাজারের মধ্যে আপ ডাউন একটা বিমানের টিকিট আপনি পেয়ে যেতে পারেন। সেটা নির্ভর করবে। আর সাথে সাথে যদি আপনি কাটেন সেক্ষেত্রে 60, 70, 80 কি হবে নির্ভর করবে তখন করে বাজারের উপরে। তা আমি মনে করি যদি আপনি পরিকল্পনা করে থাইল্যান্ড বেড়াতে যান তাহলে আপনাকে অবশ্যই সময় নিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাটলেন, আর ভিসা কিভাবে করবেন এ আর বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন যে ভিসা কিভাবে করতে হয়, কি কি লাগে। ও সব দেশের একই সিস্টেম। ভিসা আপনার হয়ে গেল। ভিসা হয়ে যাওয়ার পরে নির্ধারিত দিনে আপনি যখন ভ্রমণের জন্য যাবেন সেখানে গিয়ে কি কিভাবে যাবেন, কি করবেন, এর ভিতরে অনেক ব্লগ আপনারা দেখেছেন। অধিকাংশ ব্লগই দেখবেন যারা ব্লগ করে তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা কিভাবে খাচ্ছেন, কিভাবে শুচ্ছেন, এইসব জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর আমি আপনাদের জন্য যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওতে কিন্তু শুধুমাত্র একেবারে অ্যাকচুয়াল নিডস অফ দ্য টুরিস্ট, এটি কিন্তু আমি সবচেয়ে বেশি বলি। তো ঠিক আছে, আমি ভিসাই গেলাম না। তবে ভিসার ব্যাপারে আপনাদেরকে আমি কিছু সতর্ক করলাম। প্রথমে একটা চেকলিস্ট করবেন। সেই চেকলিস্টের মধ্যে আপনি কি কি নিচ্ছেন, আপনার পোশাকের লুঙ্গি, গামছা, প্যান্ট, জানিবাটা তালিকা করে নিলেন। সাথে কাগজপত্র কিনে যাচ্ছেন, নিয়ে গেলেন। কিন্তু খেয়াল রাখেন, আপনাকে অনেকেই ভুলে যায় এয়ারপোর্টে গিয়ে। সেটা দেখা যায় যে কেউ পাসপোর্ট আনেনি, কেউ দেখা যায় ই ভিসাটা আনেন নাই, কেউ দেখা যায় ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসেননি। এইরকম কিছু কিছু কাগজ ভুলে যায়। কাজেই থাইল্যান্ডে যাওয়ার আগে, এয়ারপোর্টে যাওয়ার আগে ব্যাগ চেক করে আপনাকে কয়টা জিনিস রাখতেই হবে। সেটার একটা কি, একটা হলো আপনাকে প্রথম দেখবেন পাসপোর্ট আছে কিনা। পাসপোর্টটা আছে। এবার দেখবেন ই ভিসা। এটা কিন্তু বইতে স্ট্যাম্পিং করা হয় না। থাইল্যান্ডের ভিসাটা ই ভিসা হয়। ই ভিসাতে আলাদা একটা কাগজে পারমিশন দিয়ে দেওয়া হয়। তাহলে ই ভিসাটা দেখবেন। থাইল্যান্ডে আরেকটা জিনিস আপনাদের কাছে আছে, সেটা হলো যে অ্যারাইভাল কার্ড। এই অ্যারাইভাল কার্ডের জন্যে আমি থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে বহুত লোককে কারাকাটি করতেও দেখেছি, হয়রানির শিকার হতেও দেখেছি। পারলে দু একজনকে আমি সহযোগিতা করেছি, না পারলে আর কিছুই করেনি। বিদেশ বিভুঁই, সেখানে এটুকু সহযোগিতা পাওয়া কিন্তু খুব কঠিন কাজ। অনেকেই ভুল করে ফেলেন। আপনি যেখানে ভিসা করেছেন সেখানে আপনি বললে তারাই আপনাকে একটা অ্যারাইভাল কার্ড করে দেবে। এই অ্যারাইভাল কার্ড করার জন্য কি লাগবে? ভিসাটা লাগবে, ইলেকট্রনিক ভিসাটা লাগবে, আর পাসপোর্টের কপি তো তাদের কাছে আসেই। এটা দিয়ে দিলেন। আবার মনে রাখেন, যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এনওসি বাধ্যতামূলক। এনওসিটা থাকতে হবে। যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন সেখানে তো একটা ছাড়পত্র থাকতে হবে যে আপনি যাচ্ছেন বেড়াতে। এটা যেন অবশ্যই নেবেন। তাহলে কি হলো, পাসপোর্ট, ই ভিসা, তারপরে অ্যারাইভাল কার্ড যেটা আগের থেকে এখান থেকে ফিল আপ করে যেতে হবে সেটা রাখতে হবে। তারপরে এনওসিটা রাখতে হবে। তারপরে আপনার হোটেল বুকিংয়ের যে কাগজ সেটাও রাখতে হবে। এই 5টা কাগজ ইজ ভেরি ম্যান্ডেটরি। এটা থাকতেই হবে আপনার কাছে। অনেক সময় দেখা যায় যে এই কাগজ না নিয়ে গেলে আপনি বিড়ম্বনায় পড়বেন। ঠিক আছে, আপনি দুটো চেক লিস্ট করেন। একটা হলো আপনার পোশাক আশাক, নিত্য প্রয়োজনীয় জিনিস কি কি নিচ্ছেন, ঔষধ টষধ সব মিলায়। আর একটা করবেন পেপারসের চেক লিস্ট। পেপারসের চেক লিস্ট বলে 1 নম্বরে রাখবেন আপনি আপনার পাসপোর্টটা রাখবেন, অ্যারাইভাল কার্ড রাখবেন, ই ভিসার যে একটা সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেটটা রাখবেন। তারপরে আপনি এনওসিটা রাখবেন। আপনার কোভিডের জন্য চাই না, তারপরেও যদি থাকে রাখবেন।
2 কপি ছবি রাখতে পারেন, তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড, এটাও চাই না। আরেকটা লাগবে হলো আপনি যে যাচ্ছেন সেই হোটেলের একটা বুকিং রিসিপ্ট আপনার কাছে থাকতে হবে। ইট ক্যান বি দ্য পেড, ইট ক্যান বি দ্য নন পেড, ইজ নট ম্যাটার। বাট আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলের একটা ইমেল কপি ইট ইজ ম্যান্ডেটরি টু ক্যারি উইথ ইউ, নিতেই হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে, দুটো পার্ট। এখন আপনি লাগেজ ছাড়তে পারেন দুই ভাবে। একটা ব্যাগেজ লাগেজ হচ্ছে আপনি হাতে নিতে পারেন, সাধারণত যারা সিঙ্গেল ট্যুর করেন, আমি যেরকম সিঙ্গেল ট্যুর করি, আমি ছোট্ট মাঝারির চেয়েও একটু ছোট ধরনের একটা ট্রলি ব্যাগ নিই। ট্রলি ব্যাগের ভিতরে আমার যা লাগে, লুঙ্গি গামছা, যেটুকু যেটুকু লাগে সেটুকুগুলো আমি আস্তে আস্তে সেটা ওর ভিতরে ঢুকিয়ে দিই। ওর ভিতরে ঢুকিয়ে দেওয়ার ফলে এই যে যা যা লাগবে আমি সেই জিনিসগুলো করে ফেলি। আচ্ছা, আহ, এই জিনিসগুলো নিয়ে নিই। আরেকটা হচ্ছে যে আপনার পেপারসের একটা ব্যাগ। এখানে আপনার একটা হাত ব্যাগ রাখতে পারেন, অথবা যেসব আপনারা দেখেন না ভ্রমণের সময় অনেক সময় গলায় ঝুলিয়ে রাখি ছোট ব্যাগ, এর ভিতরে একটা পাসপোর্ট থাকলো, এই বিষয় থাকলো, তাহলে দুটো, একটা হলো চেকলিস্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয়, আর একটা হচ্ছে পেপারসের। এই দুটো জিনিস মিলাই নিয়ে আপনার লাগেজটা কভার করবেন। এখন লাগেজ যদি আপনার গ্রুপ ট্যুর হয়ে থাকে, তাহলে অনেকেই যদি 2-3 জন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যান, সেক্ষেত্রে আপনার একটা বড় ব্যাগ নিলেন, সেখানে কি কি লাগবে সেটা আপনাদের মতো আপনারা করে নেবেন। আর যদি সিঙ্গেল ভিজিট হয়, আপনি যদি শুধু একা যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এত কিছুর দরকার নেই। একটা ছোট ব্যাগের মধ্যে আপনার নিত্য প্রয়োজন গামছা লুঙ্গি টুঙ্গি যা লাগবে। আপনাকে আমি বলে রাখি, স্যান্ডেল একটা নেবেন। কেন নেবেন? এটাতে মনে করুন ওখানে গিয়ে কিনে নেবেন না, এখানে যে স্যান্ডেলটা আপনি 100 টাকায় পাবেন বাংলাদেশি টাকায়, সেখানে কিন্তু আপনাকে সেটা কিনতে হবে 200, 250, 300 বাদ দিয়ে। সেটার দাম কিন্তু প্রায় 1000 টাকার উপরে চলে যাবে। তো ঠিক আছে, টাকা যদি আপনার কাছে কোনো বিষয় না হয়ে থাকে, তাহলে আপনার এখান থেকে স্যান্ডেল নেওয়ার দরকার নেই। লুঙ্গি কাপড় চোপড় যাই কিনবেন না কেন, মনে রাখেন 2 টাকা 75 পয়সা, না সরি, 3 টাকা 75 পয়সার থেকে 4 টাকার মধ্যে ওদের একটা বাদ। আপনি যাই কেনেন না কেন এটা হিসাব রাখবেন 4 গুণ, অন এভারেজ আপনি 4 গুণ ধরে রাখবেন। যদি মনে করেন 100 বাদ দিয়ে একটা জিনিস কিনলেন, ধরে নেবেন ওর দাম 4 গুণ হবে, 400 হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, একটা টুথপেস্ট আপনার ওখানে কিনতে যাবেন, সে কিন্তু একই অবস্থা। টুথপেস্ট কিনতে যান, একটা সিম্পল আমি ভুল করেছিলাম, আমার চার্জারের সাথে যে একটা ডাটা কেবল থাকে, এই ডাটা কেবলটা বাংলাদেশি টাকায় 50, 60, 100 টাকা বা 110 টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু থাইল্যান্ডে যদি এটা আপনি কিনতে চান, তাহলে এটা কোনোভাবেই 200 কিংবা 250 বাতের নিচে পাবেন না। মিনিমাম 200 যদি ধরা হয়, তাহলে 4 দোকানে 800 টাকা। এই জন্য আমি বলছি, জিনিস ছোট হতে পারে, আপনি এগুলো ভুলবেন না। চার্জার আপনার নিতেই হবে। পাওয়ার ব্যাংক যদি আপনার লাগে নিবেন, না লাগলে নিবেন না, যদি আপনার ব্যাটারি জুতছে ভালো। ঠিক আছে, এবার লাগেজ হয়ে গেল। লাগেজ হওয়ার সময় খেয়াল রাখতে হবে, বিমানবন্দরে অনেকেই ভুল করেন। লাগেজের ভিতরে এই আপনার ইয়ে নেন, ওই যে লিকুইড নেন, মনে করেন একটু সরিষার তেল নেবেন, মনে করেন একটু লোশন নেবেন, মনে করবেন একটু সরু পাউডার আলতা নেবেন, এইগুলো নেবেন না। এইগুলা যখনই আপনি নেবেন, স্ক্যানিংয়ে ধরা পড়বে, আপনি বিড়ম্বনার শিকার হবেন, এগুলো নিয়ে আপনারা কেড়ে নেবে, আপনাকে ফেলে দিতে হবে। তাহলে কি হবে, আপনি যেটা হ্যান্ড ক্যারি করবেন সেটির ভিতরে কাপড় চোপড়, কাগজপত্র, নিত্য প্রয়োজন জিনিস রাখবেন। কিন্তু এখানে কিছু জিনিস আপনি অ্যালাউ করতে পারবেন, যেরকম আপনার টুথব্রাশ, টুথপেস্ট, তারপরে মোবাইল চার্জার, তারপরে আপনার ডাটা ব্যাংক, সরি পাওয়ার ব্যাংক, তারপরে মোবাইল, এসবগুলা আপনি রাখতে পারবেন। ওষুধ যদি নিত্য প্রয়োজনে থাকে সেটাও রাখতে পারবেন। কিন্তু আপনি কোনোভাবেই সরিষার তেল, নারিকেলের তেল, এই সমস্ত জিনিস রাখবেন না। শেভিং ক্রিম, ব্লেড, এগুলো রাখবেন না। এগুলোও নিতে পারবেন আপনি। এগুলো হচ্ছে যেগুলো বিমানের ক্যারিয়ারে দিবেন বড় ব্যাগের সাথে, সেখানে সবকিছু, সেখানে কোনো কিছু নিষিদ্ধ নেই। আপনি যাই নেন না কেন, নিষিদ্ধ বলতে সেখানে শুধু ড্রাগ, হেরোইন বা গোল্ডেন, এই ধরনের আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেসব আইটেম রয়েছে সেগুলো ধরবে। কিন্তু এখানে আপনি কি নিলেন না নিলেন এসব নিয়ে বড় ক্যারিয়ারের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বিমানের কাউন্টারে দাঁড়িয়ে গেলেন। যে বিমানেই যান না কেন, সেটা বাংলাদেশ বিমান হতে পারে, ইউএস বাংলা হতে পারে, যে বিমানে যান না কেন, আপনার ওখানে বিমানের সিট থাকে 3/3, অর্থাৎ একদিকে 3টা আর একদিকে 3টা। আপনি বুঝবেন, আপনি যদি একটু বয়স্ক লোক হন, একটু হাঁটা চলাফেরার দরকার থাকে, থাইল্যান্ডে যেতে আপনি যতই বলেন সময় কিন্তু আপনার বলা হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, কিন্তু ক্ষেত্র বিশেষে এটা 3-4 ঘন্টাও লেগে যেতে পারে। সেই কারণের জন্য আপনাকে ভাবতে হবে, যদি আপনার একটু স্বল্প পরিসরে হাঁটা চলার অভ্যাস করা থাকে, তাহলে যিনি কাউন্টার ম্যানেজার আছে, যে বোর্ডিং পাস যিনি দিচ্ছেন, তাকে রিকোয়েস্ট করবেন যে ভাই আমার একটু প্রবলেম আছে, আমি একটু করিডোর সিটটা চাচ্ছি। যদি চান
তাহলে করিডোর সিটটা নেবেন। যদি আপনি ডায়াবেটিসের রোগী হন, ঘন ঘন আপনাকে প্রস্রাব করতে যেতে হয়, টয়লেটে যেতে হয়, তো সেক্ষেত্রে ওনাকে বলবেন যে ভাই একটু পিছনে অথবা সামনের দিকে যাবেন, যাতে আমি টয়লেট ফ্যাসিলিটিসটা ইজিলি ইউজ করতে পারি। যদি বুকিং না থাকে তাহলে তারা কার্পণ্য করবে না। কিন্তু মনে রাখেন, এটাও কিন্তু যদি আপনি হুকুমের সুরে বলে থাকেন বা কড়া করে বলে থাকেন, তারা নাও দিতে পারে, কিন্তু এই সুরটা থাকবে রিকোয়েস্ট। রিকোয়েস্ট করলেই তারা শুনবে। আমি সাধারণত রিকোয়েস্ট করি, আমার রিকোয়েস্ট তখন তারা ফেলে না। আচ্ছা ঠিক আছে, লাগেজ ক্যারিয়ারে লাগেজ দিয়ে দিলাম, হাতের ব্যাগটা নিয়ে আমি আবার ইমিগ্রেশনে চলে গেলাম। এখানেও একটা টিপস আছে। টিপস হচ্ছে, দেখবেন যে মানুষ কিন্তু সবাই সমান না, কোনোটা সহযোগী, কোনোটা অসহযোগী। আপনি দেখবেন যে আপনার সামনে যারা ইমিগ্রেশন করছে, প্রায় ক্ষেত্রে দেখবেন বিভিন্ন লোককে নানা কারণে হ্যাসলিং করতেছে, নানা কারণে হয়রানির শিকার করতেছে। এই সমস্ত কাউন্টারগুলো আপনারা একটু এড়ায় চলবেন। এই কাউন্টারগুলো আপনাকে প্রবলেম সৃষ্টি করতে পারে। স্মাইলিং ফেস, সহযোগী মানসিকতার এইরকম যারা ইমিগ্রেশন অফিসার রয়েছে, আপনি দরকার লাইনটা চেঞ্জ করে দাঁড়িয়ে গেলেন। এবং এখানে কিন্তু একটা টিপস আমি আরেকটা বলি, সেটা হলো সম্মান দেখালে সম্মান পাবেন। আমি যখনই বিদেশে যাই, ইমিগ্রেশন অফিসার সামনে দাঁড়ানোর সাথে সাথে আমি একটা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বা যাই বলি না কেন, বাংলাদেশ হলে সালাম আলাইকুম, এই কথাটা বলি। যখনই আমি একটা সালাম দিই বা তাকে একটা সম্মান দিই, তিনি একটা সফট কর্নার তার তৈরি হওয়াটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রে ব্যক্তিকে নাও হতে পারে। আপনি যদি মনে করেন যে না, এসবের কোনো কিছুই দরকার নেই, কেন আপনি সালাম দিতে হবেন, সেটা আপনার ব্যাপার, দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এটুকু সম্মান দিলে আমি ক্ষেত্র বিশেষে দেখেছি কিছুটা সম্মান সেখানে পাওয়া যায়, সহযোগিতা করে। যা জিজ্ঞাসা করবে উল্টাপাল্টা বলতে যাবেন না, ভুল বোঝাতে যাবেন না। তিনি যা জিজ্ঞাসা করছে আপনি তার উত্তর সোজাসুজি দেবেন। কোথাও যদি ভুল ত্রুটি থেকেও থাকে, কমপ্লিট সারেন্ডার, যে স্যার কিংবা ভাই এইটা এটা এই প্রবলেম, আপনি তাকে বোঝাতে চেষ্টা করবেন না, হয়তো আপনি তাকে চার্জ করতে যাবেন না, আইন দেখাতে যাবেন না, কারণ তাদের কাছে অনেক আইন থাকে। এই আইন দেখায় আপনি পার পাবেন না। তো ঠিক আছে, আপনি এখন ইমিগ্রেশন আপনার হয়ে গেল, কাস্টমসও হয়ে গেল। এবার যদি ঢাকার ব্যাপার হয়, তাহলে প্রথম হলো আপনার বিমান কাউন্টার। প্রথম আপনি আউটগোয়িং এ যেটা বহির্গমনে ঢুকলেন, ঢোকার পরে বিমান কাউন্টার, বিমান কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে আপনি এবার চলে গেলেন হচ্ছে ইমিগ্রেশনের সিল সাপোর্ট মারা হয়ে গেল। এবার আপনি কাস্টমসের সামনে দিয়ে চলে গেলেন আপনার যে টার্মিনাল গেট আছে, টার্মিনাল বিমানের যে টার্মিনাল গেট, সেখানে যাবেন। ওইখানেও কিন্তু একটা চেকিং আছে। সেখানে যাওয়ার সময় আপনার ওরা আপনার পাসপোর্টটা দেখবে, বোর্ডিং কার্ড দেখবে, ভিসা দেখবে। ঠিক আছে, দেখে আপনার ভেতরে চলে গেলেন। মনে রেখেন, এই সমস্যাটা কিন্তু বাংলাদেশের জন্য ব্যাপক। এই যে আপনি ঢুকলেন, ঢোকার পরে ভিতরে কিন্তু আর কোনো টয়লেট ফ্যাসিলিটিস নেই। ওখানে প্রস্রাব পায়খানা বা প্রকৃতির কোনো কাজের জন্য যদি আপনার দরকার হয়, তাহলে কিন্তু আপনাকে আবার ওখান থেকে বের হয়ে আসতে হবে। এটা একটা বিড়ম্বনাকর অবস্থা। কাজেই আপনি এই কাজটা বাইরে থেকে সেরে যাবেন। কিন্তু অন্যান্য বিমানবন্দরে কিন্তু এরকম নেই, শুধুমাত্র ঢাকায় এই প্রবলেমটা আছে। এবং অনেক লোককে আমি দেখেছি যে ভিতরে ঢুকে তারা যখন প্রস্রাবের বা কোনো কারণে বাইরে সব দরকার হয়, তখন এই দেশে ঝগড়া লাগাই নাই। এই দৃশ্য অহরহ ঘটতেই থাকে। এবার আপনি যান, যাওয়ার পরে দেখবেন যে গেট ম্যানেজার যিনি আপনার বিমানের কার্ডটা বুঝে নিচ্ছেন, সেটা কি গেট ম্যানেজার। গেট ম্যানেজারের ওখানে আপনাকে বলবে বেল্ট খোলেন, জুতা খোলেন, এইটা খোলেন, ওইটা খোলেন, যত রকমের সিকিউরিটি প্রশ্ন রয়েছে। আপনি যত বুদ্ধিই করেন, কোনো বুদ্ধিই তারা নিবে না। তাদের যে প্রেসক্রাইব ল রয়েছে, নির্দেশনা রয়েছে, সেটাই তারা ফলো করবে। সুতরাং বিড়ম্বনার দরকার নেই। আপনি আগের থেকেই বাস্কেটটা নিয়ে জুতা, মানি ব্যাগ যা কিছু আছে, কোনো চালাকির দরকার নেই। যা যেখানে আছে আপনি ট্রেনের ভিতরে দিয়ে দেন। ব্যাগটাকে আপনি স্ক্যানিং চ্যানেলে দিয়ে দেন, দিয়ে আপনি ওই পাশে পার হয়ে যান। তারপরে আপনাকে জানানোর পরে আপনাকে একটা ফিজিক্যালি চেক করবে, একটা ফিজিক্যালি চেক করুন। করার পরে আপনার ভিতরে চলে গেলেন। এবার খেয়াল রাখেন, ওই যে ভিতরে ঢুকলেন, ঢোকার পর খেয়াল রাখবেন যে বিমানে আপনি যাবেন সেই বিমানের নাম্বারটা কত। সেই বিমানের যিনি আরো যাত্রী রয়েছে, তারপরে যারা গেট ম্যানেজার রয়েছে, তাদেরকে ফলো রাখবেন, সহযাত্রীদেরও। যদি দেখেন যে তারা চলে যাচ্ছে, একই জায়গা দিয়ে 2-3 রকমের বিমান যেতে পারে, কিন্তু যিনি গেট ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা বলবে যে ব্যাংকক ফ্লাইট এতটা শিডিউলের কারা কারা আছেন, আসেন। চলে গেলেন। অনেক সময় দেখা যায় বিমানবন্দর টার্মিনালের সাথেই বিমান থাকে, আবার কোনো কোনো সময় একটু দূরে থাকে। সেক্ষেত্রে আপনাকে বাসে নিয়ে যাক আর যেভাবে নিয়ে যাক না কেন, বিমানের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি বিমানে, যাদের একটু হাইপার টেনশন রয়েছে, ফ্রেশ অক্সিজেনের সমস্যা রয়েছে, অনেক সময় বিমান অনেকক্ষণ রোদের ভেতরে পড়ে থাকে, যার ফলে বিমানটা
ওই ভিতরে উঠেই তাৎক্ষণিকভাবে একটা সাফোকেশন কিংবা একটা এসি প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি যেটা করে থাকি, আমি ওই যারা গেটে থাকে তাদের সাথে একটু অহেতুক খাতির জন্মাই, যে ভাই বাড়ি কোথায়, অমুক জায়গায় বাড়ি, কেমন আপনার গ্রামের অমুক চিনি, জায়গাটা খুব ভালো বলে তাদের সাথে গল্প গুজব করি। এবং সব যাত্রী যখন উঠে যায় তখন আমি শেষ উঠি, তখন এসি চালু হয়ে গেছে, মানুষের সেট আপটা ঠিক হয়ে গেছে, তখন যে আমি আমার সিট নিয়ে বসে গেলাম। বসে যাওয়ার পরে বিমানের ভিতরে আমি বসে গেলাম। তারপর দেখবেন যে ওরা একটা বর্ণনা দেবে, এইভাবে সিট বেল্ট বাঁধেন, এটা 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 আর আমি বলতে চাইনি। এগুলো আপনারা দেখবেন বিমানের যারা লোকাল, মনে রাখেন বিমানে ওঠার 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু তারা একটা নাস্তা দেবে। এটা কিন্তু আবার একটা ব্যাপার আছে। আমি এক সময় ইন্ডিগো বিমানে সৌদি আরবে যাওয়ার সময় আমার কিন্তু পানি পর্যন্ত কিনতে হয়েছিল। এটা আমি মনে করছিলাম যে ইন্ডিগো, এয়ার অ্যারাবিয়া এইসব জায়গায় কিন্তু খাদ্য দেয় না। কিন্তু আমি পরে এদের ম্যানেজারদের সাথে কথা বলেছি, তারা বলছে না, আপনি যেখান থেকে টিকিট কেটেছেন সেই টিকিট কাটার সময় আপনাকে বলতে হবে যে আপনাকে ফুড প্রোভাইড করা হবে কিনা। যদি টিকিটের সময় লেখা থাকে যে আপনাকে খাদ্য দেওয়া হবে, তাহলে আপনি খাদ্য পাবেন না। আর যদি না বলা থাকে তাহলে কিন্তু আপনাকে এক গ্লাস পানিও দেবে না। তো যাই হোক, নির্ভর করবে আপনি যদি টিকিট কাটেছেন সেই টিকিটের ভিতরে যদি থাকে। সাধারণত প্রায় ক্ষেত্রে বিভিন্ন বিমান আপনাকে প্রথমে একটু নাস্তা দিবে, নাস্তা দেওয়ার পরে পানি টানি দেবে, তার কিছুক্ষণ পরেই দেখবেন যে একটা দুপুর হলে লাঞ্চ দিচ্ছে, বিকেল হলে দেখা যাচ্ছে বৈকালিক নাস্তা দিচ্ছে, রাত্রে হলে রাত্রে ডিনারও দিয়ে থাকে। এই নির্ভর করবে, ডিপেন্ড আপ টু দ্য টাইম অফ ট্যুর। এবার আপনি ওখান থেকে নেবেন, কিন্তু ওইগুলা আপনি নিলেন, যতটা পারলেন খেলেন। কিন্তু এইখানে যে টিপসটা আমি বলি, অনেকেই আছেন যারা বিমানের ভিতরে ছোট্ট পরিসরের টয়লেটে প্রস্রাব করতেও পারেন না, অন্য কাজও করতে পারেন না। তাদের ক্ষেত্রে আমার একটা টিপস আছে। যেদিন আপনি বিমানে যখন সমস্যা আছে, এই বিমানের কত, আপনি যদি ঢাকা থেকে সৌদি আরব যান সেটাও 6 ঘন্টার ফ্লাইট। আপনি যে দেশেই যান না কেন, একটা 6 ঘন্টার ফ্লাইয়ের পরে আপনি কিন্তু 6 বা 8 ঘন্টার ফ্লাইয়ের পরে আপনি একটা ট্রানজিট পাবেন, সুযোগ পাবেন, সেখানে নেমে আপনি সব কাজগুলো করতে পারবেন। তো ঠিক আছে, এই সময়টা আপনি পানিটা একটু কম খান যাতে আপনার প্রবলেমটা না হয়। আবার অনেকের সমস্যা হয় যে অতিরিক্ত ঠান্ডার কারণে মাথা ধরে, সেক্ষেত্রে আমি কি করি, আমার ব্যাগের ভিতরে একটা উলেন টুপি থাকে, এই উলেন টুপিটা আমি নিই। অবশ্য ওখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, আপনি যদি শীত অনুভব করেন, ওই যারা বিমানবালা রয়েছে বা ব্রাডার রয়েছে তাদেরকে আপনি বলবে, তারা আপনাকে ব্ল্যাঙ্কেট দিবে। কিন্তু টুপিটা তো আর দিবে না। এই কারণে টুপিটা আপনাকে নিতে হবে, কারণ এসির পয়েন্টটা থাকে মাথার উপরে। টুপিটা যদি ঠিক মতো আপনি না নেন তাহলে আপনার ঠান্ডা লেগে একটা বিরক্তিকর অবস্থানে চলে যেতে পারেন। কাজে টুপিটা আপনাকে নিতে হবে। অনেকে আছে নেক পিলো, ঘাড়ির সাথে যে ছোট্ট একটা বালিশ থাকে না, গাড়িতে আমরা ব্যবহার করি, এটা কিন্তু যদি বাংলাদেশ থেকে নিয়ে যান, এটা কম দামের ভিতর কিনলেও আপনার 200, 250, 300 টাকায় পাবেন। কিন্তু এইটা আমি বাহরাইন এয়ারপোর্টে গেছি, যেটা কোনো অবস্থাতেই বাংলাদেশি টাকায় 2500, 3000, 4000-এর নিচে একটা নেকপিলো পাওয়া যায় না। পৃথিবীর যে দেশেই যান না কেন, এয়ারপোর্টে যেখানে আপনি নেবেন এটার অনেক দাম। দরকার কি, আপনি ব্যাগে করে নিয়ে যান, এটা মাথার ভিতরে ঘাড়ে লাগিয়ে দিন, বিমান চালু হয়ে গেল, মাথায় টুপিটা পরে শীত লাগলে একটা ব্ল্যাঙ্কেট চেয়ে দিন, বাস ঘুমিয়ে পড়ুন। ঘুমিয়ে পড়লেন, আপনার ফ্লাই চলে গেল। বিভিন্ন সংকেত থাকে, এই সংকেতগুলো অনেক বোঝার বিষয় রয়েছে। টিং টিং করে দেখবেন শব্দ হবে, এটা ওরা বোঝে কোনটা বিপদ, কোনটা ঝাঁকি লাগবে, কোনটা কি হবে বিমান বালারা জানে। এগুলো মানুষ আতঙ্কিত হতে পারে বলেই এগুলো ওরা সাংকেতিক অর্থে ব্যবহার করে থাকে। তো ঠিক আছে, আমি বলেছি আপনাকে করিডোর সিট নেবেন। যিনি মনে করেন জানলা দিয়ে আকাশ দেখবেন, আসলে দেখার কিছু নাই, সব আকাশের একই চিত্র। আপনি তাকালি বলতে দেখবেন এখানে আর কোনো তো গাছগাছালিও নাই, বাগানও নাই, দৃশ্য নাই, সিনারিও নাই। আপনার ইচ্ছা করলে জানলার দিকে নিতে পারেন, যদি মনে করেন না মিডিলে নেবেন নিতে পারেন, কিছুই না বললে ওরা আপনাকে মিডিল দিয়ে দেবে অথবা জানলার দিকে দিয়ে দেবে। কিন্তু আমি বলবো, সুবিধায় যদি যেতে চান তাহলে আপনি করিডোর সিট নেবেন। করিডোর সিট নিলে আপনি ইচ্ছা মতো বেরোতে পারবেন, চলতে পারবেন, টয়লেটে যেতে পারবেন, এটা আপনার উপরে নির্ভর করবে। আর টয়লেটের ব্যাপারে যাদের প্রবলেম আছে আমি বলেছি, সামনে অথবা পিছে ওই যেখানে এয়ার টিকিট ম্যানেজার আছে বিমানের, সেখানে যে বোর্ডিং পাস ওইখানে বললে সেই ব্যবস্থাটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনার ঘোষণা আসবে যে আমরা কোনো কোনো বিমানে লেখা থাকে, দেখবেন সিটের পাশে মনিটর থাকে, মনিটরে বলে যে কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন, কত ফুট উপরে যাচ্ছেন, এসবগুলো দেখা যায়। আবার কোনো কোনো বিমানে এসব কিছুই থাকে না, আর থাকে না, বোঝাও যায় না। আপনি কোন অবস্থানে যাচ্ছেন, কতক্ষণে নামবেন, এটাও আপনি বুঝতে পারবেন না। দরকার নেই বোঝার, আপনার টাইমের দিকে খেয়াল রাখলেই হলো। আচ্ছা ঠিক আছে, আপনার কত ঘন্টার ফ্লাই, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, তখন আপনি বুঝবেন বুঝবেন যে আপনি কাছাকাছি এসে গেছেন।
বাস আপনি এবার মেন্টালি রেডি হন। রেডি হওয়ার পরে বিমান ল্যান্ড করলো। ল্যান্ড করার পরে আপনি আপনার লাগেজটা, হ্যান্ড লাগেজ যদি থাকে নিয়ে গেলেন, নিয়ে আপনি সরাসরি বের হয়ে গেলেন। আপনাকে নিয়ে যাবে কনভেয়ার বেল্টের কাছে। কনভেয়ার বেল্টের কাছে গিয়ে দেখবেন যে আপনার লাগেজটা ঘুরতেছে কনভেয়ার বেল্টে। এই কনভেয়ার বেল্ট থেকে আপনি আপনার লাগেজটা নিয়ে নেবেন। এই ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলি, এই ব্যাগ যখন নেওয়া হয় এটা রাফলি হ্যান্ডেলিং করা হয়, যেভাবে ফেলা হয় অনেক সময় ভেঙে যায়। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে একটু শক্ত মজবুত লাগেজ নেবেন, যাতে ভেঙে চুরে মালপত্র বেরোয় দেওয়ার ভয় না থাকে। আবার অনেকে আছেন যেটা কার্টন করে একটা সুন্দরভাবে দিয়ে থাকে, এখানেও কিন্তু একটা বিড়ম্বনা রয়েছে। যেমন ইয়ার অ্যারাবিয়া এই ধরনের কার্টুন তারা নেয় না, সেক্ষেত্রে আপনাকে আরো এক্সট্রা চার্জ দিতে হয়। তাহলে আপনি যেগুলো আমরা ট্রলি ব্যাগ বলে থাকি সেটা নিয়ে থাকে, বা এই ধরনের যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এসব সমস্যা নাই। কিন্তু এগুলো একেবারে দুর্বল নেবেন না, তাহলে মাঝপথে যদি ভেঙে যায় তাহলে আপনার জিনিসপত্র সব হারাই যাবে, অথবা টুপলাই করে আনতে হবে, এটা খুব প্রবলেম। আপনি এটা করবেন। আর ব্যাগেজের সাথে সবসময় একটা চিহ্ন রাখবেন, লাল চিহ্নই হোক, সবুজ চিহ্নই হোক, বা একটা লেখা হোক, যাতে আপনি সব ব্যাগেজ তো দেখতে একই রকমের, আপনি যাতে ইজিলি আপনারটা চিনতে পারেন, তার একটা চিহ্ন রাখবেন। লাগেজ নেওয়া হয়ে গেল, অথবা হ্যান্ড ব্যাগেজ ছিল, আপনারা চলে যান কাউন্টারে। এই ইমিগ্রেশনে গিয়ে দেখবেন যে ওখানে অ্যারাইভাল ইমিগ্রেশনে যাবেন। ওই যে সেটা এক এক দেশে এক এক রকম। আপনি জিজ্ঞাসা করলে যারা বিমানবন্দরে আছে সবাই আপনাকে বলতে পারবে না যে কোথায় আপনার অ্যারাইভাল ইমিগ্রেশন হচ্ছে। আপনি কনসার্ন যেসব পুলিশ রয়েছে দেখবেন, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে বলবে যে আপনি 3 নম্বরে যান, 4 নম্বরে যান, তারা বলে দেবে অ্যারাইভাল ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনি সেম জিনিস ইমিগ্রেশনে আপনি দাঁড়াবেন। ইমিগ্রেশনে দাঁড়ানো মনে রাখবেন, চশমাটা খুলে রাখবেন, যখন ক্যামেরায় তুলবে হাতটা যেখানে দিতে বলে সেখানে দিবেন। আপনার ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশন হয়ে গেলে কমপ্লিট হয়ে আপনি বের হয়ে গেলেন, আপনার কোনো বিড়ম্বনা নেই। কিন্তু ওই যে আপনি অ্যারাইভাল কার্ড নিয়ে আসছেন, এই জন্য বিড়ম্বনা নেই। অ্যারাইভাল কার্ডটা না থাকলেই আপনার যত রকম বিড়ম্বনা। তাহলে অ্যারাইভাল কার্ড, বোর্ডিং, ওই যে আপনার হোটেলের যে কার্ডটা থাকবে, এইসবগুলো একটা পাসপোর্টের ভিতরে সুন্দর করে রাখবেন, যাতে ইজিলি আপনি দিতে পারবেন। খেয়াল রাখেন সব দেশেই কিন্তু কিছু পিট পকেটাস আছে। মোবাইলটা সাবধান রাখবেন যাতে মোবাইলটা কেউ না নিয়ে নেয়। ডলার টলার যদি কাছে থাকে সেটাও সতর্কতার সাথে রাখবেন। এখানে আরেকটা টিপস আমি যেটা বলি নাই, সেটা হলো আপনি 3 ধরনের ব্যবস্থা আছে। এক হলো আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, 2 হচ্ছে ক্যাশ ডলার, 3 হচ্ছে যে দেশে যাচ্ছেন সেই দেশের কিছু পয়সা। যেরকম আমি যখন থাইল্যান্ডে গেলাম তখন আমার কাছে 3000 বাht ছিল, $500 ছিল, আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুটোই ছিল। ডেবিট কার্ড দিয়ে আমি আমার নগদ টাকা তুলতাম। মনে রাখেন যে পার ট্রানজেকশনে 250-300 টাকা, 500 টাকাও ক্ষেত্র বিশেষে ট্যাক্স নিয়ে থাকে। সুতরাং টাকা যখন তুলবেন একবার একটু বেশি করে তুলবেন, বারবার ঘন ঘন তুলতে যাবেন না। ক্রেডিট কার্ড দিয়ে সেই সমস্ত জিনিসপত্র কিনবেন, এখানে কোনো প্রবলেম নাই। আপনি যতবারই যদি আমি 80 বাদ দিয়ে একটা শরবত খেলাম, সেটা কিন্তু দোকানের সিস্টেম ক্যাশ নেবে না, কার্ড, আমি কিন্তু কার্ড দিয়ে দিলাম। তাহলে ওই $3000 কেন বাটলাম থাইল্যান্ডের বাদ? আমি বিমানবন্দরে নেমে আমার মতো করে খেয়ে ঠিকঠাক করে আমি রেডি হয়ে আমি আমার জিনিসপত্র যা লাগবে টুকিটাকি কিনে এইবার আমার গ্রুপ। আপনি মনে রাখেন আমি যেটা ব্যবহার করি, আমার গুগলে জেমিনি নামে একটা অ্যাপ আছে। এই জেমিনি অ্যাপে আমি যদি বলি যে আমি এখন পাতায়া যাব কিভাবে, তখন কিন্তু সুনির্দিষ্টভাবে বলে দিল 7 নম্বর বা 8 নম্বর টার্মিনাল গেটের কাছে আপনি ওখানে যায় দেখেন এই বাস আছে। গিয়ে দেখলাম এটা কিন্তু আমাদের গাবতলির অভিজ্ঞতা না, এটা হচ্ছে ওখানকার সুশৃঙ্খল। কেউ আপনার হাত ধরেও টানছে না, কেউ আপনার জামা ধরেও টানছে না, ব্যাগ ধরেও টানছে না। আপনি কাউন্টারে যান, কাউন্টারে গিয়ে আপনি বলেন যে আপনি কোথায় যাবেন। যদি আপনি বলেন যে আপনি পাতায়া যাবেন, কোন পাতায়া যাবেন, আপনার হোটেলটা কোথায়, যদি সেন্ট্রাল পাতায়া হয়ে থাকে সি বিচের কাছে, তাহলে আপনি দেখবেন সেন্ট্রাল পাতায়ার যে বাস আছে সেই বাসে উঠবেন। তাহলে কি হবে, বাস থেকে নামার পরে হোটেলটা আপনার কাছে হবে, আপনার ওখানে হোটেলে পৌঁছানোর খরচটা একটু কম হবে। আবার যদি আপনি ভুল করে উত্তর পাতায়ার বাসে ওঠেন, বা আপনার দেখা গেল দক্ষিণ পাতায়ার বাসে ওঠেন, তাহলে সেক্ষেত্রে আপনার 100 বাদ বা 200 বাদ অতিরিক্ত মোটরসাইকেলের ভাড়া বা ট্যাক্সির ভাড়া দিতে হতে পারে। অতএব আপনার হোটেলটা কোনটাই, সেন্ট্রালে, সাউথে অথবা নর্থে, আপনি যেখানে যাবেন সেখানকার বাসে উঠবেন। 3 ধরনের বাসই সেখানে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কি করলাম, আমি ওখান থেকে নেমে, মনে রেখেন ওখানে কিন্তু সিস্টেম রয়েছে। আপনি যদি মনে করেন যে পাতায়া থাইল্যান্ডের এয়ারপোর্ট থেকে পাতায়া যাবেন, এটা নিবে আপনার ট্যাক্সিতে গেলে 1200 থেকে 1400 বাদ। তো 1200 বাদ যদি ধরা হয়,
তাহলে 1200 বাদ ধরলে 4 × 12 = 48, তাহলে কত হলো? 4800 টাকা আপনার নেবে। কিন্তু সেই জায়গায় থাইল্যান্ড এমন একটা জায়গা, আপনাকে কিন্তু ঠকাবে না। ওইখানকার মানে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ওদের যে সার্ভিস বাস রয়েছে পাতায়া, এই বাসের ভাড়া আপনার, আমি গেছি হচ্ছে আপনার এই আগস্টের 23 তারিখে গেছি, 25 সালে, 2025 সালের আগস্টের 23 তারিখে। এটার ভাড়া ছিল আপনার 122 বাত। 122 বাত। এটা অন্য জায়গায় হলে হয়তো 20 বাত হতো, বা 30 বাত, বা 150 বাতে বলতো। ওরা কিন্তু ওই 2 বাতেরও ব্যাপার আছে। 122 বাত দিয়ে আমি একটা টিকিট কেটে অপেক্ষা করলাম কাউন্টারে। বাস যখন এসে গেল, ওরা আমাকে সুন্দর করে নিয়ে গেল বাসে। বাসের ভিতরে এত সুন্দর পরিবেশ, বাসের সিটগুলো খুব আরামদায়ক। এই পার সাথে হাঁটু বেঁধে দেয়, হাঁটুর সাথে পা বেঁধে দেয়, এইসব কোনো ঝামেলা নেই। বাসগুলো 2x2 সিট। আপনি বাসে উঠে গেলেন, বা 3ও যদি থাকে সেখানে কোনো সমস্যা নেই। এবার আপনি বাসে উঠে বাস আপনি ঘুমিয়ে গেলেন, আপনাকে কেউ কথাও বলবে না। অনেক সময় দেখবেন যে আমাদের দেশে বাসের মধ্যে এত জোরে কথা বলে মানুষ বিরক্ত হয়। ওখানে কেউ কারোর সাথে কথা বলে না, চুপচাপ যাত্রার মতো সেগিয়ে চলে যাচ্ছে। আশেপাশের দৃশ্য আপনি দেখতে থাকবেন। দেখতে দেখতে একসময় আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। এখন এতে 80 কিলোমিটার, আপনার সময় লাগে কত? 1.5-2 ঘন্টা সময় লাগে। আমরা চলে গেলাম পাতায়া। তখন যখন পাতায় গেলাম, এটা কিন্তু কারে গেলেও যা হতো, কিন্তু খেয়াল রাখেন কারে গেলে আমার লাগতো 1200 থেকে 1300 বাত। আর যেহেতু আমি এটা বাসে গেলাম 122 বাত, তাহলে কিন্তু আমার অর্থ সাশ্রয় হলো। অর্থ সাশ্রয় করতে হলে বাসে যান। বাসের সাথে আপনার বিরক্তিকর কোনো জার্নি নেই, এটা খুব আরামদায়ক জার্নি। রোডগুলো খুব একেবারে এক্সপ্রেস হাইওয়ে, এত কোথাও ভাঙাচুরে এবড়ে থেবড়ে এসব কিচ্ছু নেই। একদম স্ট্রেট, মানুষের হাট, রাস্তার উপরে হাট ঘটেছে, লোকজনের ঝামেলা, সব ওয়ান ওয়ে যানবাহন, একদিকে চলে যাচ্ছে যানবাহন। আমার কাছে কিছুটা সৌদি আরবের মতো অনুভূতি লেগেছে। আমি গেছি সেখানে, এবং সেখানে আমি নামার পরে বাস স্ট্যান্ডে দেখলাম মেয়েরা, ছেলেরা, ওরা মোটরসাইকেল চালায়। ভাষা বোঝা একটু প্রবলেম রয়েছে। একটা ভাষা আমি ব্যবহার করি, একটা অ্যাপ আছে আমার কাছে, এই অ্যাপ ট্রান্সলেশনে। এখানে ছবিতে যে লেখাই থাকুক না কেন, ছবি তুললে ওটা বাংলাতে আমি নিয়ে আসতে পারি, আবার কথা বললে আমি শুনতে পারি, ট্রান্সলেট সবই করতে পারি। এই অ্যাপটা ব্যবহার করি। যখন আমি ইংলিশে না পারি, তখন আমি ওদের সাথে এই অ্যাপ ব্যবহার করি। যাই হোক, আমাকে সে রাত্রে একজন চাইলো 200 বাত, একজন চাইলো 150 বাত। সর্বশেষে আমি 110 বাত দিয়ে আমি আমার যে হোটেল ছিল লস পাতায়া হোটেল, সেই লস পাতায়া হোটেলে আমি গেলাম, সেখানে নেমে গেলাম। এখানেও একটা টিপস আছে, আমি আপনাকে বলি। এই যে হোটেলে আপনি গেলেন, আমাদের দেশে কিন্তু হোটেলে পৌঁছায় গেলে আপনার শেষ তা না, আপনার ওখানে হোটেলের ভাড়া দিতে হবে। পাশাপাশি আপনাকে হোটেল ব্যবহারের জন্য একটা সিকিউরিটি দিতে হবে। সেই সিকিউরিটি কি? 1000 বাত দিতে হবে, বা 500 বাত দিতে হবে, এক একটা হোটেলে নির্ধারিত। তো আমার কাছে যেহেতু সেই সিকিউরিটি দেওয়ার মতো বাত ছিল না, আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি তুমি আমার পাসপোর্টটাকে তোমার সিকিউরিটি হিসাবে রেখে দাও। সিকিউরিটি হিসেবে রেখলো। এবার দেখেন, হোটেলের ভিতরে ঢোকার পরে ওখানে কিন্তু আপনার লকার রয়েছে, তার জন্য আপনাকে একটা সিকিউরিটি দিতে হবে। ভাড়া লাগবে না, সিকিউরিটি দিতে হবে। ওখানে আপনি কমপ্লিমেন্টারি নাস্তা পাবেন, আপনার চা কফি সবই পাবেন, এগুলোরও কোনো পয়সা দিতে হবে না। কিন্তু অনেক সময় আমরা মনে করি কমপ্লিমেন্টারি নাস্তাটার জন্য একটু বেশি ভাড়া দিই, 300-400 টাকা বা বেশি দিয়ে আমরা নিই। এটা একটা ভুল ধারণা। আমি নিয়েছিলাম। ওরা যে নাস্তা দেয় সেটা থাই নাস্তা, যেটার সাথে আমরা অভ্যস্ত না, এবং যে নাস্তাটা আমাদের জন্য উদর ভর্তি হয় বটে, কিন্তু তৃপ্তি হয় না। ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন, প্রচুর পরিমাণে ফুড রয়েছে, স্ট্রিট ফুড থেকেও আপনার নাস্তা নিতে পারবেন, ফল নিতে পারবেন, ইন্ডিয়ান হোটেল থেকে আপনার রুটি পরোটা সবই পাবেন। কিন্তু যদি মনে করেন যে থাই খাবেন, আপনি একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনি নিতে পারেন। আর যদি মনে করবেন যে না আপনার মতো আপনি, তাহলে এটার দরকার নেই। সকালবেলা উঠে হাতের গড়ে বহুত কিছু পাবেন। সতর্কতা একটা রয়েছে, সেটা অনলি ফর মুসলিম। সেখানে প্রত্যেকটা দোকানে, প্রতিটা জায়গায় পর্ক, PORK, পর্ক লেখা রয়েছে। এই পর্ক মানে হলো শুয়োরের মাংস। এই শুয়োরের মাংস বিক্রি হচ্ছে। আপনি না জানলে, আপনার প্রথমে যে নাস্তা করেন, এই শুয়োরের মাংস দিয়ে যদি আপনি নাস্তা করেন, এটা হচ্ছে 60 বাত থেকে 80 বাতের মধ্যে খুব ভালো নাস্তা হয়ে যাবে। আবার একই অর্থের মধ্যে আপনি তাকে বলেন যে আমি মুসলিম, একটা স্মরণীয় এবং আশ্চর্য বিষয় হলো ওরা আপনার সাথে চালাকি করবে না। আপনি যদি বলেন যে আপনি মুসলিম, তাহলে আপনাকে পর্ক তারা দিবে না, আপনাকে চিকেন দেবে, এবং আপনার ধর্মমতের বিপরীত কোনো খাদ্য তারা আপনাকে পরিবেশন করবে না। আপনি সেখানে যদি বুঝতে চান যে না, আপনি না বুঝে যদি বলেন যে 60 বাতের একটা
খত দিয়ে দাও, ছবি আছে কিন্তু আপনাদের নাম বলতে পারছেন না খাদ্যের। প্রত্যেকটা হোটেলের সামনে আপনার ছবি দেওয়া আছে। এই ছবি দেখে আপনি বলবেন যে এই খাদ্য আপনি চাচ্ছেন। খাদ্যের টাকাটা আগে জমা দিয়ে আসতে হয়। জমা দিয়ে আসলে আপনাকে সেই খাদ্যটা তারা দিয়ে দিল, আপনি খাদ্যটা নিলেন। কিন্তু মনে রাখেন, পট আপনি যদি মুসলিম বা আপনি চিকেন নেবেন এই কথাটা না বললে আপনি হয়তো অজান্তেই খেয়ে ফেলবেন নিষিদ্ধ বা হারাম দ্রব্য। এটা যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি বলে, কিন্তু সতর্কতার যেহেতু সুযোগ রয়েছে, ইউ হ্যাভ নিড টু পয়েন্ট আউট ইট। ইউ আর এ মুসলিম, নো প্রবলেম। আপনি মুসলিম বললে আপনার পর কেউ হিংসা করবে বা বিদ্রুপ প্রভাব করে কিচ্ছু নেই। ম্যান, অল ম্যান আর ইকুয়াল দেয়ার। এসব ধর্মীয় ভেদাভেদের গণ্ডি জাত পাত ছোট থাইল্যান্ডে আমি দেখি নাই। এই হলো আপনার টিপস। ঠিক আছে, আজ পর্যন্ত আপনাকে আমি দিলাম। এখন আপনি হোটেলে উঠলেন, সে যদি দিনে উঠে থাকেন তাহলে আপনি রাস্তায় বেরোবেন, স্ট্রিট ফুড পাবেন, যা কিছু পাবেন এইসব নিয়ে আপনার সাথে কথা হবে আগামী পর্বে। আজকে আপনাকে হোটেল পর্যন্ত উঠিয়ে দিলাম, এই পর্যন্তই থাক। এর পরবর্তীতে আপনাদেরকে আমরা খাদ্যের ব্যাপারে নিয়ে যাব, পথের নির্দেশনায় নিয়ে যাব, নিষিদ্ধ বিশুদ্ধ যেসব বিনোদন রয়েছে, যেসব মেসেজ পার্লার রয়েছে, এইসব পার্লারগুলোর মধ্যেও ভালো মন্দ রয়েছে, কোনোটা ভালো কোনোটা খারাপ, সেটাও সম্বন্ধে কিভাবে আপনি বুঝবেন। সেখানে যে মেসেজ পার্লারে ঢোকা মানেই যে আপনি একটা অন্যায় কাম করে ফেললেন, অসামাজিক কাজ করে ফেললেন, তা কিন্তু না। ওখানে ভালো পার্লারও রয়েছে যাদের মেসেজটা অনেকটা আকুপাংশারের মতো বা রিয়েল মেসেজ যেটা। আবার যদি আপনি মনে করবেন না খানিকটা একটু নিষিদ্ধ নেশা মেশা নেবেন, সেটারও ব্যবস্থা রয়েছে। কিন্তু কেউই আপনাকে জোর জোর করবে না, বাধ্য করবে না। কোনটুকু বিনোদন কতটুকু নেবেন নিতান্তই আপনার ব্যাপার। এই সমস্ত বিষয় নিয়ে আগামী পর্বে আপনাদেরকে আমি শিখাবো কোথায় যাবেন, কিভাবে যাবেন, কি দেখবেন, কি খাবেন, কোন ধরনের বিনোদন ভোগ করবেন। এ নিয়ে অপেক্ষা করতে হবে আপনাকে দ্বিতীয় থাইল্যান্ড ট্যুর সেকেন্ড পার্ট। থ্যাংক ইউ all are you to watch my video. Thank you.